আজকে আমাদের আলোচনার বিষয় ন্যারেশন চেঞ্জ বা উক্তি পরিবর্তন। ন্যারেশন চেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ইংলিশ গ্রামারে, কারণ কি শুধুমাত্র স্কুলের যে পরীক্ষাগুলো আছে সেখানেই যে ন্যারেশন চেঞ্জ করতে বলা হয় এমনটা নয়, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলোতেও কিন্তু ন্যারেশন চেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, কারণ এখান থেকে অনেক প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে আসে। তো সেই জন্য আমাদের শিখতে হবে ন্যারেশন চেঞ্জ কীভাবে করতে হয়। তো আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা জেনে নিই যে ন্যারেশন জিনিসটা কী, উক্তি জিনিসটা কী। আমরা ন্যারেশন চেঞ্জকে দুটো ভাগে ভাগ করতে পারি, লিখেছি ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ, বাংলায় প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি। তো ডাইরেক্ট স্পিচ জিনিসটা কী বা প্রত্যক্ষ উক্তি কাকে বলে সেটা বোঝার আগে আমরা একটা কাল্পনিক দৃশ্য একটু কল্পনা করি। যেমন ধরো একটা ক্লাসরুম, অঙ্কের ক্লাস, স্যার অঙ্ক করাচ্ছেন, আর ক্লাসে 40-45টি ছেলে মেয়ে আছে, তারা সবাই মনোযোগ দিয়ে অঙ্ক করছে, কিন্তু রাম নামে একটি ছেলে, সে খুব ডিস্টার্ব করছে, নিজেও পড়ছে না, অঙ্ক করছে না, এবং সেই সঙ্গে সঙ্গে অন্য কয়েকজনকে ডিস্টার্ব করছে। সেটা স্যারের চোখে পড়েছে। স্যার বললেন, রাম তুমি বেঞ্চের উপর দাঁড়াও। রাম বেঞ্চের উপর দাঁড়ালো। এই যে ঘটনাটা ক্লাসের মধ্যে ঘটলো, এটা রেখা নামে একটি মেয়ে, সে ক্লাসে ছিল, সে তার বাবাকে গিয়ে বিকেলে বলছে যে, বাবা জানো আজকে অঙ্কের ক্লাস চলছিল, চলতে চলতে স্যার বললেন, রাম তুমি বেঞ্চের উপর দাঁড়াও। অর্থাৎ ক্লাসের যে ঘটনাটা ঘটেছে, স্যার যেটা বলেছেন রামকে, হুবহু সেই কথাটাই সে বাবার কাছে গিয়ে কোট করছে, কোনো শব্দ কোনো পরিবর্তন না করে, এমনকি তার ভয়েসটা পর্যন্ত সে একইভাবে স্যারের ভয়েসটাই সে রেখেছে। স্যার যেভাবে যে কণ্ঠস্বরে বলেছেন ঠিক সেই কণ্ঠস্বরেই স্যার বাবার কাছে সে বক্তব্যটাকে পেশ করছে। তাহলে কোনো শব্দ পরিবর্তন না করে, একটা শব্দও বাদ না দিয়ে, কণ্ঠস্বরকে হুবহু নকল করে সে ক্লাসের ঘটনাটাকে বাবার সামনে তুলে ধরছে। তাহলে এটা হচ্ছে একটা প্রত্যক্ষ উক্তি বা ডাইরেক্ট স্পিচ। তাহলে ডাইরেক্ট স্পিচ জিনিসটা কি? ডাইরেক্ট স্পিচ হলো যে কোনো একটা বক্তার বক্তব্যকে থার্ড পার্সন কোনো একজন, সে যখন সরাসরি উদ্ধৃত করবে, কোনো শব্দ বাদ না দিয়ে হুবহু বক্তার বক্তব্যকে তুলে ধরা হবে, সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। এখানে ক্লাসের মধ্যে স্যার যে টোনে কথা বলেছিলেন রামের সঙ্গে, সেই টোনেই সে বাবাকে বলছে ঘটনাটা, রেখা। আবার একই সঙ্গে একটা শব্দও কিন্তু সে বাদ দেয়নি। তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি। এই প্রত্যক্ষ উক্তিকে আমরা কিভাবে লিখব না, টিচার কোলন চিহ্ন দিয়েছি এখানে। কোলন চিহ্ন মানে হলো টিচারের বক্তব্য, টিচার বলছেন, আর কাকে বলছেন তাকে আমরা এখানে উল্লেখ করেছি। অনেক সময় এটা না থেকে রাম টিচার এইভাবে ডায়লগে যেভাবে থাকে, অর্থাৎ নাটকের মধ্যে যেভাবে লেখা থাকে ঠিক সেভাবে থাকতে পারে। তো টিচার কোলন চিহ্ন মানে টিচার বললেন, রাম স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, রাম বেঞ্চের উপর দাঁড়াও। এইভাবে আমরা ডাইরেক্ট স্পিচগুলোকে লিখতে পারি। অথবা আরেকটা পদ্ধতিও রয়েছে, সেটা হলো টিচার said to রাম, কমা ইনভার্টেড কমার মধ্যে লিখবো তখন স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। ইনভার্টেড কমার মধ্যে লিখছি স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। তাহলে দু রকমভাবে আমরা ডাইরেক্ট স্পিচকে লিখতে পারি। দুটো পদ্ধতি রয়েছে। একটা নাটকের মধ্যে বা ডায়লগের মধ্যে যেভাবে থাকে, একটা ক্যারেক্টার বলছে বলেই সে ক্যারেক্টারের নাম উল্লেখ করে আমরা কোলন চিহ্ন ইউজ করেছি, কোলন চিহ্নের পরে লিখছি রাম স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। এক্ষেত্রে কিন্তু আমরা কোনো ইনভার্টেড কমা ইউজ করিনি। আবার এভাবেও লেখা যেতে পারে, টিচার সেড টু রাম, কমা ইনভার্টেড কমার মধ্যে লিখছি স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। ইনভার্টেড কমার মধ্যে কেন লিখছি না, টিচারের বক্তব্যটাকে আমরা হুবহু কোট করছি ওখানে, সেই জন্য ইনভার্টেড কমা ইউজ করেছি। আবার কোলন চিহ্ন যদি দিই তাহলে কিন্তু আমার ইনভার্টেড কমাটা ব্যবহার করার দরকার হচ্ছে না। তাহলে দুরকমভাবে আমরা ডাইরেক্ট স্পিচটাকে লিখতে পারি। এবং এই দুক্ষেত্রেই দেখো কোনো শব্দকে কিন্তু বাদ দিচ্ছে না সে। রেখা নামে যে মেয়েটি ক্লাসে শুনেছে ঘটনাটা, সেটা যখন তার বাবার কাছে পেশ করছে, বক্তব্যটাকে উপস্থাপিত করছে, তখন কিন্তু সে লিখছে স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। সে বলছে যে রাম তুমি বেঞ্চের উপর দাঁড়াও।
একটা শব্দ বাদ না দিয়ে হুবহু সেই সমস্ত কথাগুলোকেই সে বাবার কাছে তুলে ধরছে। এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। এবার ইনডাইরেক্ট স্পিচ কী জিনিস? ইনডাইরেক্ট স্পিচ মানে রেখা কিন্তু বাবার কাছে অন্যভাবেও বলতে পারত, অর্থাৎ স্যারের কথাগুলোকে হুবহু কোট না করে সে এভাবে যদি বলতো যে আজকের ক্লাসে টিচার রামকে বললেন বেঞ্চের উপর দাঁড়ানোর জন্যে, বা টিচার রামকে বেঞ্চের উপর দাঁড়াতে আদেশ করলেন, অর্ডার করলেন। এভাবেও কিন্তু আমরা বলতে পারি, মানে রেখা তার বাবাকে এভাবেও বলতে পারে। যদি ওইভাবে বলে, অর্থাৎ স্যারের কথাগুলোকে হুবহু কোট না করে, উদ্ধৃত না করে সে যদি নিজের মতো করে ঘটনাটাকে প্রকাশ করে, তখন সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে, বা পরোক্ষ উক্তি। তো ইনডাইরেক্ট স্পিচ মানে কি? তাহলে নিজের মতো করে বলতে হবে। সেক্ষেত্রে কোনো শব্দ, স্যারের যে কথাগুলো, সেই কথাগুলোকে কোট করছে না, সে নিজের মতো করে সে উপস্থাপিত করছে বাবার সামনে। তাহলে টিচার রামকে বেঞ্চের উপর দাঁড়ানোর জন্য আদেশ করেছিলেন, অর্ডার করেছিলেন, এভাবেও কিন্তু বলা যেতে পারে। তাহলে ওটা হচ্ছে পরোক্ষ উক্তি বা ইনডাইরেক্ট স্পিচ। তাহলে বোঝা গেল জিনিসটা যে প্রত্যক্ষ উক্তি বা ডাইরেক্ট স্পিচ কাকে বলে এবং ইনডাইরেক্ট স্পিচ জিনিসটাই বা কী। ডাইরেক্ট স্পিচ মানে হলো যে বক্তার বক্তব্যটাকে হুবহু তুলে ধরা, আর পরোক্ষ উক্তি হচ্ছে বক্তব্যটাকে হুবহু তুলে না ধরে নিজের মতো করে বলা, ঠিক আছে। এটা হচ্ছে ডাইরেক্ট এবং ইনডাইরেক্টের ডিফারেন্স। এবার আমরা কীভাবে এই পরোক্ষ উক্তি বা ডাইরেক্ট স্পিচে, ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব, সেটা আমাদের শিখতে হবে। ডাইরেক্ট থেকে কীভাবে আমরা ইনডাইরেক্টে পরিবর্তন করব, সেটাই মেনলি শিখব। এটা শেখার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। তো এই 5টা ভাগ কী কী? অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। তো এই 5টা ভাগ নিয়ে আমাদের একটু নলেজ থাকা দরকার। খুব সংক্ষেপে আমি এই 5টা ভাগ কীভাবে সেন্টেন্সগুলোকে চিনবো আমি সেটা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। দেখো, আমি একটা সেন্টেন্স লিখেছি, রাম সেড আই এম বিজি। এটা ডাইরেক্ট স্পিচ আছে নাকি ইনডাইরেক্ট স্পিচ আছে দেখেই বুঝতে পারছি আমরা, কারণ এখানে ইনভার্টেড কমা ইউজ করা হয়েছে, তার মধ্যে আই এম বিজি কথাটা আছে। তার মানে কি, আই এম বিজি কথাটা রামের বক্তব্য, রামের স্পিচ, সেটাকে আমরা হুবহু কোট করেছি, আমিই ব্যস্ত, আই এম বিজি, রাম বলল। এখানে দেখো দুটো জিনিস আছে, একটা হচ্ছে ডাইরেক্ট রিপোর্টিং ভার্ব, শেড হচ্ছে একটা রিপোর্টিং ভার্ব, আর আই এম বিজিটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ডাইরেক্ট স্পিচের দুটো অংশ আছে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, সাবজেক্ট প্রথমে থাকে, তারপর রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব হচ্ছে শেড, তারপরে আই এম বিজি, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড পর মধ্যে যে অংশটা আছে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর বাইরে যেটা আছে সেটা রিপোর্টিং ভার্ব। এই ভার্বের অবজেক্ট থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। উল্লেখ করা যদি থাকে তাহলে আমরা অবজেক্ট ইউজ করতেও পারি, আবার যদি না থাকে তাহলে করলাম না। তাহলে রাম হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে রিপোর্টিং ভার্ব হচ্ছে এখানে শেড। এখানে শেড ভার্বটা সম্পর্কে একটু পরিচয় করে দিই। এস এ ওয়াই, সে হচ্ছে মূল ভার্ব, পাস্ট টেন্সে হচ্ছে শেড, পাস্ট পার্টিসিপলে শেড, সে মানে বলা। আর একটা বলার ইংরেজি আছে, সেটা হচ্ছে টেল, TELL, টেল, টোল্ড, টোল্ড। সে বা টেল এগুলো প্রেজেন্ট টেন্স বা ভার্ব ফার্স্ট ফর্ম, সেকেন্ড হচ্ছে শেড অথবা টোল্ড, থার্ড ফর্ম হচ্ছে শেড অথবা টোল্ড। তো রিপোর্টিং ভার্বটা যদি কিনা পাস্ট টেন্সে থাকে, অর্থাৎ সেকেন্ড ফর্মে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের যে টেন্স, সেই টেন্সের পরিবর্তন করতে হবে। আবার বলছি, রিপোর্টিং ভার্ব যদি কিনা পাস্ট টেন্সে থাকে, তাহলে ভিতরের টেন্সের পরিবর্তন করতে হবে। 3টে টেন্সের মধ্যে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সের ক্ষেত্রে কোনো পরিবর্তন করতে হবে না, কিন্তু পাস্ট টেন্স যদি থাকে রিপোর্টিং ভার্ব, তাহলে কিন্তু আমাদের ভিতরের যে টেন্স, অর্থাৎ রিপোর্টেড স্পিচের যে টেন্স, সেই টেন্সের পরিবর্তন করতে হবে। কিভাবে করতে হবে আমরা আসছি। তার আগে বলি যে পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা ভিতরের টেন্সে পরিবর্তন করব। রাম শেড, রাম শেডই থাকবে, কমা উঠে গিয়ে সেক্ষেত্রে হবে দ্যাট। দ্যাটের পরে আমরা যেটা করব, আই এম বিজি, আই এম বিজিটা হবে আই মানে রামকে বোঝাচ্ছে, তাহলে পরিবর্তে হি লিখলাম। এম এর পাস্ট টেন্সে ওয়াজ, এবং বিজি, বিজি বিজি থাকবে, ফুল স্টপ হয়ে গেল। তাহলে রাম সেড দ্যাট
হি ওয়াজ বিজি। দেখো সেন্টেন্সকে আমরা অর্থের দিক থেকে কি বললাম যে 5 ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লেমেটরি। এই 5 রকমের সেন্টেন্স আছে। তো একটা এই সেন্টেন্সগুলোর গঠনগুলো কেমন হয় সেটা আমি একটু বলে নিই, তাহলে সেন্টেন্সটা দেখে তোমরা চিনতে পারবে যে সেটা অ্যাসার্টিভ আছে নাকি অপটেটিভ আছে নাকি এক্সক্লেমেটরি আছে নাকি ইন্টারোগেটিভ আছে। আমি সেন্টেন্সের স্ট্রাকচারগুলো মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করি কিভাবে শুরু হচ্ছে। এই সেন্টেন্সগুলো শুরু হবে সাবজেক্ট দিয়ে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। ভার্বটা বিভিন্ন রকমের হতে পারে, প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে, কিন্তু শুরুটা হবে একটা সাবজেক্ট দিয়ে। তাহলে শুরুতেই সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু সাবজেক্ট দিয়ে শুরু হবে না। এটা যেমন সাবজেক্ট দিয়ে শুরু হয়েছিল, এর শুরুতে কিন্তু সাবজেক্ট থাকবে না। শুরুতে কি থাকবে? কোনো একটা WH ওয়ার্ড অথবা সরাসরি কোনো একটা অক্সিলিয়ারি ভার্ব দিয়েও শুরু হতে পারে। অক্সিলিয়ারি ভার্ব, WH ওয়ার্ড অথবা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হতে পারে। তারপরে কি হবে? সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে কি জিজ্ঞাসা চিহ্ন। এটার ক্ষেত্রে যেমন লাস্টে ফুল স্টপ হবে, এক্ষেত্রে জিজ্ঞাসা চিহ্ন থাকবে বা নোট অফ ইন্টারোগেশন থাকবে। WH ওয়ার্ড অথবা অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন বা নোট অফ ইন্টারোগেশন। তাহলে দুটো জিনিস দেখে আমরা বুঝতে পারছি, শুরুতে সাবজেক্ট থাকলে সেটা হচ্ছে অ্যাসার্টিভ, আর শুরুতে WH ওয়ার্ড থাকলে অথবা কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুরুতে সাবজেক্ট থাকবে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুরুতে সাবজেক্ট থাকবে না, সেক্ষেত্রে WH ওয়ার্ড অথবা অক্সিলিয়ারি ভার্ব থাকবে, এবং তারপরে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব, তারপরে অবজেক্ট, এবং শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবে। এক্ষেত্রে শেষে ফুল স্টপ। ব্যাস, দুটো হলো। এবার ইম্পারেটিভ সেন্টেন্সের কথায় আসি। ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হবে আবার প্রিন্সিপাল ভার্ব দিয়ে বা মূল ভার্ব দিয়ে। প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হবে, তারপরে হবে অবজেক্ট, তারপরে ফুল স্টপ। এক্ষেত্রে সাবজেক্ট থাকে না। থাকে না মানে আসলে থাকে কিন্তু উজ্জ্ব থাকে বা সাইলেন্ট থাকে। সেটা শুরুতে ইউ, এই সাবজেক্টটা সবসময় ইউজ হয়। যেমন কাম হিয়ার, ইউ কাম হিয়ার, গো দেয়ার, ইউ গো দেয়ার। তাহলে সাবজেক্ট উজ্জ্ব থাকে বা সাইলেন্ট থাকে, সরাসরি শুরু হচ্ছে প্রিন্সিপাল ভার্ব দিয়ে, তারপরে অবজেক্ট এবং শেষে ফুল স্টপ। তাহলে ফুল স্টপ থাকলেই যে সেটা ইম্পারেটিভ হবে তা নয়, সেটা অ্যাসার্টিভও হতে পারে, ইম্পারেটিভও হতে পারে। অর্থাৎ ফুল স্টপ দেখে আমরা বুঝতে পারবো না যে সেন্টেন্সটা অ্যাসার্টিভ আছে নাকি ইম্পারেটিভ আছে। শুরুটা দেখে বুঝতে পারবো। সাবজেক্ট দিয়ে শুরু হলে সেটা অ্যাসার্টিভ, আর সাবজেক্ট দিয়ে না শুরু হলে যদি প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে 3টে সেন্টেন্স বললাম। অপটেটিভ সেন্টেন্সটা শুরু হবে আবার মে দিয়ে, মে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। তাহলে লাস্টে কিন্তু অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে, লাস্টে ফুল স্টপ। মে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ফুল স্টপ। তাহলে দেখো 4টে সেন্টেন্স নিয়ে তার মধ্যে 3টাতেই ফুল স্টপ আছে। তাহলে ফুল স্টপ দেখে আমাদের বোঝার উপায় নেই যে সেটা কোন সেন্টেন্স। আমাদের শুরুটা দেখতে হবে, শুরুতে কি আছে। শুরুতে প্রিন্সিপাল ভার্ব নাকি শুরুতে মে নাকি শুরুতে সাবজেক্ট, এগুলোর উপর ডিপেন্ড করছে। আবার এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কিন্তু আমরা সাইন দেখে বা চিহ্ন দেখে বুঝতে পারি। যেমন ইন্টারোগেটিভটা সহজেই বুঝতে পারছি, জিজ্ঞাসা চিহ্ন থাকবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু একটা বিস্ময়বোধক চিহ্ন থাকবে কোথাও না কোথাও। এটা শুরু হয় কি দিয়ে? এটা অনেক রকমভাবে শুরু হতে পারে। কোনো একটা WH ওয়ার্ড দিয়েও শুরু হতে পারে, কিন্তু WH ওয়ার্ড দিয়ে শুরু হয়ে শেষে যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর WH ওয়ার্ড দিয়ে শুরু হয়ে শেষে যদি বিস্ময়বোধক চিহ্ন থাকে তাহলে সেটা হচ্ছে বিস্ময়বোধক বাক্য বা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে WH ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে অথবা কোনো একটা এক্সক্লেমেটরি ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে। এক্সক্লেমেটরি ওয়ার্ড কোনগুলো? এক্সক্লেমেটরি ওয়ার্ড হচ্ছে হুররে, আল্লাস, ও, এই সমস্ত এক্সক্লেমেটরি ওয়ার্ডগুলো দিয়ে শুরু হতে পারে, অথবা কোনো WH ওয়ার্ড দিয়েও শুরু হতে পারে। কিন্তু WH ওয়ার্ড দিয়ে শুরু হলেও সেক্ষেত্রে জিজ্ঞাসা চিহ্ন থাকবে না, সেখানে বিস্ময়বোধক চিহ্ন বা নোট অফ এক্সক্লেমেশন থাকবে। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম
সেন্টেন্সগুলোর চেহারা দেখে বা স্ট্রাকচারটা দেখে অন্তত বুঝতে পারবো যে সেটা কোন সেন্টেন্স, এই 5টা সেন্টেন্সের মধ্যে কোনটা, সেটা আমাদের প্রথমত জানতে হবে। এবারে এগুলো জানার পরে আমাদের অনেক কিছু নির্ভর করছে এগুলোর উপরে, কারণ কি ডিরেক্ট থেকে যখন আমি ইনডাইরেক্টে করব তখন রিপোর্টিং ভার্ব কি হবে সেটা কিন্তু সেন্টেন্সগুলোর উপরে ডিপেন্ড করছে। একটা সেন্টেন্সে এক এক রকমের রুল আছে। আমরা প্রথমে বিস্তারিতভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সটা নিয়েই আলোচনা করব, তারপরে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা বাকি সেন্টেন্সগুলোতে যাব। এখন কয়েকটা এক্সাম এটা মাথায় রাখো এবং স্ক্রিনশট নিয়ে নাও, আমি পরে সেন্টেন্সে যাচ্ছি। আচ্ছা, এবারে আরো কয়েকটা এক্সাম্পল নিই, বেশ কয়েকটা পরপর। হরিশ সেড টু মি, আই এম রিডিং নাও। খুবই সিম্পল একটা সেন্টেন্স, তোমরা নিশ্চয়ই সবাই পারবে। এতক্ষণ পর্যন্ত যা যা আলোচনা করেছি তার মধ্যে থেকে এটা তোমাদের পারা উচিত। তবু আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে সঙ্গে করার। বলো কী হবে? হরি শেড টু মি, এর মধ্যে হরি হচ্ছে সাবজেক্ট, শেড টু হচ্ছে রিপোর্টিং ভার্ব, মি হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, অর্থাৎ বক্তা হচ্ছে হরি, শ্রোতা হচ্ছে মি। কমা দিয়ে শুরু করেছি আমরা, ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার মধ্যে রেখেছি আই এম রিডিং নাও, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এবারে বলো যে রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে ভিতরের টেন্সে চেঞ্জ করতে হবে কি হবে না? আমি বলেছি যে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট বা ফিউচার থাকলে করতে হবে না, কিন্তু পাস্ট থাকলে ভিতরের টেন্সের পরিবর্তন করতে হবে। কিভাবে করতে হবে তার জন্য ছোট্ট রুল নিশ্চয়ই মনে আছে, যে V1 থাকলে V2 আর V2 থাকলে হ্যাড প্লাস V3 করব, তাহলেই হয়ে যাবে। তাহলে হরি শেড টু মি, এটা হবে কি? হরি। একটা কথা বলেছিলাম একটু আগে যে শেড টু থাকলে সেখানে আমরা, অর্থাৎ অবজেক্ট থাকলে আমরা শেডটাকে শেড রাখবো না, শেডটাকে আমরা টোল্ড করে দেবো। তাহলে হরি টোল্ড মি। শেডের পরে টু বসে, কিন্তু টোল্ডের পরে কিন্তু টু ইউজ করবো না, হরি টোল্ড মি। কমা উঠে গিয়ে কি হয়েছিল? দ্যাট। এই দ্যাট এবং টোল্ড এই দুটোই কিন্তু ডিপেন্ড করছে ভিতরের যে সেন্টেন্সটা আছে তার উপরে। আই এম রিডিং নাও এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই আমরা টোল্ড করছি বা এখানে দ্যাট করছি। অন্য জায়গায় কিন্তু অন্যরকম রুল হবে। তাহলে হরি টোল্ড মি দ্যাট, আইটা হরিকে বোঝাচ্ছে, তাহলে হি হয়ে যাবে। এম ভার্ব আছে V1, এটা হবে V2 অর্থাৎ ওয়াজ। রিডিং, রিডিংয়ে থাকবে, শুধুমাত্র ভার্বের অক্সিলারি ভার্বটাকে আমরা চেঞ্জ করলাম, মূল ভার্বটা আইনি যোগ ছিল সেটা তাই থাকলো, রিডিংয়ে থাকলো। আর নাও থাকলে হবে দেন, নাও হচ্ছে একটা অ্যাডভার্ব, নাও থাকলে হবে দেন। এরকম বেশ কিছু অ্যাডভার্ব আছে যেগুলো চেঞ্জ করলে কি থাকলে কি হয় আমি একটু পরে লিখে দিচ্ছি। নাও থাকলে দেন, টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য ডে বিফোর অথবা দ্য প্রিভিয়াস ডে। এইভাবে বেশ কিছু অ্যাডভার্বের চেঞ্জ আছে, সেগুলো আমরা একটু পরে লিখে নিচ্ছি। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারলে যে হরি শেড টু মি, হরি টোল্ড মি, কমা উঠে গিয়ে সেখানে দ্যাট হলো, আই এম রিডিং নাও হলো হি ওয়াজ রিডিং দেন। এরপরে বেশ কয়েকটা এক্সাম্পল তোমাদের সেন্টেন্স করতে দিই, তোমরা নিজেরা করার চেষ্টা করো। যেমন ধরো হি সেড টু মি, কমা ইনভার্টেড কমার মধ্যে আই ডোন্ট বিলিভ ইউ। হি সেড টু মি, আই ডোন্ট বিলিভ ইউ। কি হবে? হি সেড টু মি, এটা হবে হি টোল্ড মি। কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে? দ্যাট। আই ডোন্ট বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি না। কে বলছে? হি বলছে, তার মানে আইটা হয়ে যাবে হি। হয়ে গেল। এরপর আছে ভার্বের জায়গা, ডোন্ট। আমি আগে বলেছি V1 থাকলে V2, V2 থাকলে হ্যাড প্লাস V3। এটাকে V2 করতে হবে। ডোন্টের, ডোন্ট মানে হচ্ছে ডু নট, ডু এর পাস্ট টেন্সে বা 2 নম্বরে কি হয়? ডিড, তাহলে ডিড নট অথবা ডিডন্ট। ডোন্ট আছে, আমরা ডিডন্ট করে দিলাম। কেন করলাম বুঝতে পারছো নিশ্চয়ই, যে V1 থাকলে V2 আর V2 থাকলে হ্যাড প্লাস V3। তাহলে আই ডোন্ট, সেটা হয়ে গেল হি ডিডন্ট। বিলিভ, বিলিভই থাকবে।
কারণ এই ভার্বটা কিন্তু আর পরিবর্তন হবে না, যেহেতু আমরা ডোন্টকে ডিডন্ট করেছি। এখানে তোমরা যদি ধরে নাও যে বিলিভটা একটা ভার্ব, ভার্বের V1 আছে, V2 করব, এটা কিন্তু করতে পারবে না, কারণ যেহেতু অক্সিলারি ভার্বটাকে আমরা চেঞ্জ করছি, সেক্ষেত্রে মূল ভার্বের পরিবর্তনটা আর করব না। তাহলে ডোন্টকে আমরা ডিডন্ট করলাম বলেই বিলিভটাকে আমরা বিলিভে রেখে দিলাম। কিন্তু যদি ডোন্ট না থাকতো, ধরো আই বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি, তাহলে সেটা হবে হি বিলিভড মি, বিলিভটা তখন হয়ে যেত বিলিভড। এই ভার্বটা V1 আছে, V2 হয়ে যেত। কিন্তু V1টাকে V2 করলাম না, কেন করলাম না? কারণ তার আগে যে অক্সিলারি ভার্বটা আছে ডোন্ট, এটাকে আমরা ডিডন্ট করে দিয়েছি। তাহলে দুবার চেঞ্জটা করব না, শুধুমাত্র অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বটাকেই আমরা চেঞ্জ করব, মূল ভার্বের সেক্ষেত্রে পরিবর্তনটা আমরা করব না। তাহলে আই ডোন্ট বিলিভ ইউ, এটা হি ডিডন্ট বিলিভ ইউ আছে। ইউ মানে কাকে বোঝাচ্ছে? আমি তোমাকে বিশ্বাস করি না। সে আমাকে বলল যে আমি তোমাকে বিশ্বাস করি। তোমাকে মানে কাকে? আমাকে। তাহলে এটা মি হয়ে যাবে। তাহলে হি টোল্ড মি দ্যাট হি ডিডন্ট বিলিভ মি। হয়েছে? নেক্সট আরেকটা সেন্টেন্স নিচ্ছি। দেখো, ইনভার্টেড কমা দিয়েও শুরু হতে পারে। আমরা রিপোর্টেড স্পিচটাকে পরে লিখছিলাম এতক্ষণ ধরে। রিপোর্টেড স্পিচ দিয়ে সেন্টেন্সটা শুরু হতে পারে, তারপরে কে বলছে সেটা পরে থাকবে। যেমন ধরো, আই নো হার অ্যাড্রেস। ইনভার্টেড কমার মধ্যে রাখছি, আই নো হার অ্যাড্রেস, আমি তার অ্যাড্রেসটা জানি। এখানে একটা কমা ইউজ করলাম, কে বললো? না, সেড হরি, সেড রিম্পা। আই নো হার অ্যাড্রেস, সেড রিম্পা। তো রিপোর্টিং ভার্ব এবং সাবজেক্ট সেটা শেষের দিকে থাকলেও আমরা শুরুতে নিয়ে চলে আসবো ইনডাইরেক্ট নারেশন করার সময়। তাহলে সেড রিম্পা, আসলে রিম্পা বলল, তো রিম্পা সেড। দেখো, রিম্পা টোল্ড হলো না, কারণ কি রিম্পা কাকে বলছে সেটা উল্লেখ করা নেই। তাহলে সেড রিম্পা, রিম্পা সেড হয়ে গেল। রিম্পা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এরপর কমা ইনভার্টকে উঠে গিয়ে দ্যাট হচ্ছিল, যেমন এখানে দ্যাটই হবে। রিম্পা সেড দ্যাট আই নো হার অ্যাড্রেস। আইটা কাকে বোঝাচ্ছে? রিম্পাকে বোঝাচ্ছে, তাহলে সি হলো। ভার্ব কি আছে এখানে? দেখো, নো। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই যে সেটাকে আমরা সেকেন্ড ফর্ম করব। এটা মূল ভার্ব যেটা, সেটাকে আমরা সেকেন্ড করতে হবে, কারণ নোটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, এটাকে সেকেন্ড ফর্ম করব আমরা। এটা কারণ এক নম্বর থাকলে 2 নম্বর করতে বলেছি, ফার্স্ট ফর্ম থাকলে সেকেন্ড ফর্ম। তাহলে নো এর সেকেন্ড ফর্মে কি হয়? নিউ। হার অ্যাড্রেস, হার অ্যাড্রেসে থাকবে। হার মানে কার অ্যাড্রেস পরিষ্কার করে সেন্টেন্সে কোথাও বলা নেই। আমি তার অ্যাড্রেসটা জানি, রিম্পা বলল। তাহলে তার অ্যাড্রেস মানে কার অ্যাড্রেস দেওয়া নেই বলে হার অ্যাড্রেসটা আমরা হার অ্যাড্রেসে রেখে দেব, ফুল স্টপ। তাহলে রিম্পা সেড দ্যাট শি নিউ হার অ্যাড্রেস। হয়েছে? আমরা বেশ কয়েকটা অ্যাসার্টিভ সেন্টেন্সের আলোচনা করলাম, এগুলো সবই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। এখনও 4টা সেন্টেন্স বাকি আছে, ধীরে ধীরে যাব। আমি আরেকটা ইম্পর্টেন্ট জায়গা একটু বলে নিই, যে এই অ্যাসার্টিভ সেন্টেন্স যদি কিনা চিরসত্য ঘটনা থাকে, ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা রিপোর্টেড স্পিচের টেন্সের চেঞ্জ করব না। যেমন ধরো, the man said, কমা ইনভার্ট করার মধ্যে, the sun is a big star. সূর্য একটি বড় নক্ষত্র। the sun is a big star, a large star. তাহলে দেখো, রিপোর্টিং ভার্বটা এখানে পাস্ট টেন্সে আছে, হিসেব মতো ভিতরের যে টেন্স তার পরিবর্তন করার কথা, অর্থাৎ ভার্ব যেটা আছে ইজ, সেটাকে ওয়াজ করবো আমরা। V1 থাকলে V2 করতে বলেছিলাম, কিন্তু এক্ষেত্রে পরিবর্তনটা করা চলবে না, কারণ দ্য সান ইজ এস বিগ স্টার এটা কিন্তু একটা ইউনিভার্সাল ট্রুথ। এটা আজ থেকে 50 বছর কি 100 বছর কি 1000 বছর আগেও ছিল, এখনও আছে, পরেও থাকবে। এটা চিরসত্য ঘটনা। সূর্য একটা বড় নক্ষত্র, এটা আগে ছিল এখন নেই এমনটা তো নয়। তাহলে ইউনিভার্সাল ট্রুথ যদি হয়, তাহলে কিন্তু রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট থাক, পাস্ট থাক বা ফিউচার থাক, যেটাই থাকুক না কেন, ভিতরের টেন্সের কিন্তু কোনো পরিবর্তন করব না। তাহলে দ্য ম্যান সেড,
সেটি থাকলো, কমা উঠে গিয়ে এক্ষেত্রে যেমন দ্যাট হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য দ্যাট করলাম, দ্য সান ইজ এ বিগ স্টার, এটা যা আছে তাই হয়। দ্য সান ইজটা কিন্তু এখানে ওয়াজ হলো না, ইজটা ইজি থাকলো। তাহলে যেটা বলছিলাম যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলেও ভিতরে যদি কোনো ইউনিভার্সাল ট্রুথ থাকে, চিরসত্য কোনো ঘটনা থাকে, তাহলে কিন্তু তার টেন্সের পরিবর্তনটা হবে না। V1 থাকলে আমরা V1ই রেখে দেবো, V2 এক্ষেত্রে আমরা করতে পারবো না। এবার দেখো যে সমস্ত ওয়ার্ডগুলো ডিরেক্ট স্পিচে থাকে তার পরিবর্তন করলে ইনডাইরেক্ট স্পিচে কী হয় সেটা আমি একটা লিস্ট করে দিয়েছি, এটা একটা খাতায় লিখে নাও বা স্ক্রিনশট তুলে নাও। নাও থাকলে হবে দেন, হিয়ার থাকলে হবে দেয়ার, এগো থাকলে হবে বিফোর, লাস্ট থাকলে হবে শো, টুডে থাকলে হবে দ্যাট ডে, টুমোরো থাকলে হবে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে হবে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর, দিস থাকলে হবে দ্যাট। অর্থাৎ ডিরেক্ট স্পিচে যদি নাও থাকে তাহলে সেটা ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করার সময় দেন হবে, ডিরেক্ট স্পিচে হিয়ার থাকলে ইনডাইরেক্ট স্পিচের সময় দেয়ার হবে। এইভাবে চেঞ্জ করতে হবে। এই সমস্ত ওয়ার্ডগুলো যদি ডিরেক্ট স্পিচে থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে এইভাবে হবে। দিস থাকলে দ্যাট হয়, দ্যাট থাকলে কিন্তু আর দিস হবে না, দ্যাট থাকলে দ্যাটই হবে। আর ইটের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, ইট থাকলে ইটই হবে। তাহলে এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও অথবা খাতায় একটু লিখে নাও। অ্যাসার্টিভ সেন্টেন্সের আরও কয়েকটা সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করি। যেমন ধরো, রবি সেজ টু হিজ ফ্রেন্ড আই শ্যাল গো দেয়ার। রবি তার বন্ধুকে বলে যে আমি সেখানে যাব। এখানে দেখো রিপোর্টিং ভার্বটি কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, সেজ, রবি সেজ টু হিজ ফ্রেন্ড। রবি হচ্ছে এখানে সাবজেক্ট বা বক্তা, আর অবজেক্ট বা শ্রোতা হলো হিজ ফ্রেন্ড। রবি তার বন্ধুকে বলে যে আই শ্যাল গো দেয়ার, আমি সেখানে যাব। এটাকে যদি আমরা ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করি তাহলে কীভাবে হবে? রবি সেজ টু হিজ ফ্রেন্ডটা কী হবে? রবি, এই যে সেজের পরে যদি অবজেক্ট থাকে বলেছিলাম তাহলে সেখানে টেল ভার্বের পরিবর্তন হবে। অর্থাৎ সে থাকলে টেল, শেড থাকলে টোল্ড, সেজ থাকলে হবে টেলস। টেলস, খেয়াল করো আমি লিখে দিই না হয়, এসে ওয়াই সে থাকলে হবে টেল। শেড যদি থাকে এসে আইডি শেড তাহলে হবে টোল্ড। আবার সেজ সাথে যদি এস যোগ থাকে সেজ তাহলে হবে টেলস। আমরা সেজ ছিল, আমাদের এখানে সেজ ছিল বলে আমরা টেলস করেছি। যদি উইল সে থাকে তাহলে উইল টেল হবে, বুঝতে পেরেছো? তাহলে সে ভার্বটাকে আমরা টেল ভার্বে রূপান্তর করব। যে টেন্সে আছে সেই টেন্সে আমাকে রাখতে হবে। সেড থাকলে আমরা টোল্ড করতাম, উইল সে থাকলে উইল টেল করব, আর সেজ আছে বলে আমরা টেলস করলাম। এখানে সেজ সঙ্গে এস যোগ, টেলের সঙ্গে এস যোগ। সেটাকে টেল কেন করলাম? কারণ একটা অবজেক্ট আছে এখানে। তাহলে রবি টেলস হিজ ফ্রেন্ড, রবি টেলস হিজ ফ্রেন্ড, রবি সেজ টু হিজ ফ্রেন্ড, এটা হলো রবি টেলস হিজ ফ্রেন্ড হলো। এরপরে কমা, ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে? দ্যাট। যেহেতু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করছি তাহলে কনজাংশন হিসেবে আমরা দ্যাট ইউজ করলাম। এরপরে ভিতরে ঢুকে যাচ্ছে, সেখানে দেখছি আই আছে, আই মানে আসলে রবিকে বোঝাচ্ছে। একটু আগে রবি লিখেছি বলে আমি তার পরিবর্তে প্রোনাউন হিসেবে হি লিখলাম। এরপরে দেখো যেটা বলেছিলাম যে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা খেয়াল করতে হবে। এটা যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে আমরা ভিতরের টেন্সের পরিবর্তন করতাম, কিন্তু যেহেতু পাস্টে নেই, প্রেজেন্টে আছে, তাহলে ভিতরের টেন্সের পরিবর্তনটা হবে না। পরিবর্তন হবে না মানে কি? যেটা আছে সেটাই হবে, যে টেন্সে আছে সেই টেন্সে হবে। আই শ্যাল গো দেয়ার ফিউচার ইনডিফিনাইট টেন্স, তাহলে এটা ফিউচার ইনডিফিনিটই হবে। দ্যাট হি, এবার আই এর পরে শ্যাল হয়েছিল, হি এর পরে তো শ্যাল হয় না, হি এর পরে উইল, তাই ওইটুকু পরিবর্তন আমরা করলাম। আর এই পরিবর্তন করা মানে তো টেন্সের পরিবর্তনটা হলো না। শ্যালটা যদি উইল করি তাহলে একই টেন্সে থাকছে, তাহলে হি উইল গো, গোই থাকবে, দেয়ার, দেয়ারই থাকবে, ফুল স্টপ। তা রবি টেলস হিজ ফ্রেন্ড দ্যাট হি উইল গো দেয়ার।